হরিদ্বারের কালিকমলি ধর্মশালায় প্রস্তুত হয়ে নিয়ে আমরা বাসে চেপে বসলাম। আমরা যাব যমুনোত্রী ধাম, গঙ্গোত্রী ধাম, কেদার এবং বদ্রীনাথ ধাম। হরিদ্বার শহর আর মনসা পাহাড়ের পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল। হরিদ্বার থেকে আমরা প্রথমে যাব জানকী চট্টি, 235 কিলোমিটার পথ। গাড়ি চলেছে অরণ্য অভ্যন্তর দিয়ে। দেরাদুনে পৌঁছে গেলাম। এখানে আমরা দেখব শ্রী প্রকাশেশ্বর মন্দিরটির গঠনশৈলী সম্পূর্ণ আলাদা। এটি মহাদেব মন্দির। ভিতরে দেবাদিদেব মহাদেবের মূর্তি পূজিত হয়, তা দেখে আমরা এগিয়ে চললাম। অপূর্ব সুন্দর পাহাড়ি শোভা দুদিকে দেখতে দেখতে আমরা দুপুরবেলা পৌঁছে গেলাম একটি ধাবাতে। এখানে এই ধাবায় খাওয়া দাওয়া সেরে নিচের যে অপূর্ব সুন্দর উপত্যকাটি রয়েছে তা দেখছি। খুবই ভালো লাগছে দেখতে। তা দেখার পরে পার হয়ে চললাম। অনেক পথ অতিক্রম করে মুসৌরি এসে পৌঁছালাম। মুসৌরি থেকে চলে যাচ্ছি, এসে পৌঁছালাম বারকোট শহর। বিকাল হয়ে গেছে, ছাত্রছাত্রীরা বাড়ি ফিরছে। বিকালের সোনালি আলো এসে পড়েছে পাহাড়ের উপরে। মনে হচ্ছে এ যেন বিকালের আলো নয়, প্রভাতী আলো। হালকা সোনালি আভা ছড়িয়ে পড়েছে চারপাশের পাহাড়ে। হনুমান চট্টি পার হলাম। হনুমান চট্টি পার হয়ে সন্ধে হয়ে গেল। সন্ধে নাগাদ এসে পৌঁছালাম জানকী চট্টি GMBN বাংলোতে। এখানেই রাত কাটালাম। পরের দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম যমুনোত্রী ধাম মন্দিরের পথে। 11,000 ফিট উচ্চতায় যেতে হবে। 7 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। ভ্রমণের জন্য পারমিট লাগে। পারমিটের জন্য আধার, ফটো এবং মোবাইল নাম্বার দরকার। আপনি ঘোড়ায় চেপে, পায়ে হেঁটে, ডুলি বা ডান্ডিতে চেপেও যমুনোত্রী ধাম পৌঁছাতে পারেন। 7 কিলোমিটার পথ অতিক্রম করতে পারেন। ধাপে ধাপে পথ উঠে গেছে। অনেককেই দেখছি ঘোড়ায় চেপে যাচ্ছেন, আবার অনেকেই পায়ে হেঁটে যাচ্ছেন। দেহের শক্তি সামর্থ্য অনুযায়ী মানুষ নানা পন্থা অবলম্বন করে যমুনোত্রী ধামের দিকে এগিয়ে চলেছেন। মাঝে মাঝে দু একটা চায়ের দোকান পড়ছে। সেখানে চা, কফি, কিছু স্ন্যাক্স খেয়ে শরীরটাকে চাঙ্গা করে নিয়ে একটু বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু হচ্ছে। ভারী সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে আমরা চলেছি। যেতে ক্লান্তি আসছে বটে, হাঁটতে হাঁটতে ক্লান্তি আসছে বটে, কিন্তু ভালোও লাগছে। অতি সংকীর্ণ পথ দেখতে পাচ্ছি দূর থেকে। এই পথ বেয়েই এগিয়ে চলেছে শত শত তীর্থযাত্রী। ভালো লাগছে চারিদিকের দৃশ্য, কিন্তু কষ্টটাও হচ্ছে। তাই এখানে বসে পড়তে হচ্ছে যেখানে বসার জায়গা পাওয়া যাচ্ছে। অরণ্য শোভিত এই পাহাড়ি পথ। দূরে যমুনোত্রী ধাম মন্দির দেখতে পাচ্ছি, উপরে যমুনোত্রী গ্লেশিয়ার। এইখানে থেকেই সৃষ্টি হচ্ছে যমুনা ঝর্ণা, এবং সেই ঝর্ণা নিচে একেবারে মন্দিরের পাশ দিয়েই বয়ে চলেছে এবং সমতলে গিয়ে এই ঝর্ণা যমুনা নদীর রূপ নিয়েছে। আমরা দেখছি যমুনোত্রী ধাম মন্দির। অনেকেই প্রণাম করছেন এই মন্দিরের দেবীকে। আমরাও তাই করলাম। অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে। এবার আমাদের ফিরতে হবে। এখানে উষ্ণ জলাধার রয়েছে, তা দেখে নিয়ে আমরা ফিরে চললাম।
ফিরে যাচ্ছি আমরা বারকোটে। বারকোটেতেই আমরা রাত কাটাবো। পরের দিন উত্তরকাশীর পথে আমাদের যাত্রা। ঝাউগাছ শোভিত এই পথ এবং তার সৌন্দর্য, স্বর্গীয় সৌন্দর্য এবং শোভাকেও ম্লান করে দেয়। গাছগাছালির ফাঁক দিয়ে দূরের পর্বতচূড়া দেখতে পাচ্ছি, তুষার আবৃত নদী, পাহাড়, তুষার আবৃত পর্বতচূড়া, সব কিছুই মনে গভীর দাগ কেটে যাচ্ছে, ভালো লাগছে, অপূর্ব সুন্দর। আগে তো দেখা হয়নি এসব দৃশ্য, তাই এই নৈসর্গিক শোভা দেখতে দেখতে আমরা কাশী বিশ্বনাথ ধাম মন্দিরে এসে পৌঁছে গেলাম। যজ্ঞবেদী মন্দিরের সামনে এসে পৌঁছালাম, কিন্তু দরজা মন্দিরের বন্ধ হয়ে গেছে দর্শনার্থীদের জন্য। মন্দির দর্শন করলাম, ভিতরে প্রবেশ করা গেল না এবং তা দেখেই আমরা ফিরে এলাম কালীকুমড়ির ধর্মশালায় এখানকার। পরের দিন গঙ্গোত্রী ধামের দিকে আমরা যাত্রা করলাম, প্রায় 100 কিলোমিটার পথ। এখনও কুয়াশা রয়েছে, অনেকটা ভোরেই আমরা বেরিয়েছি, কারণ আমাদের গঙ্গোত্রী ধাম দর্শন করার পরে আবার ফিরে আসতে হবে এইখানেই, এই কাশী বিশ্বনাথ ধামের পাশে যে কালীকুমড়ির ধর্মশালা রয়েছে সেখানে। কুয়াশা এখনো রয়েছে, আমরা দেখতে পাচ্ছি গঙ্গা নদীতে, তা বয়ে যাচ্ছে এখান দিয়ে। সুন্দর কুয়াশা ঢাকা পাহাড়, নদী, ঘরবাড়ি দেখতে দেখতে গাড়ি ছুটে চলল। এখনো কুয়াশার আবরণ সম্পূর্ণভাবে কাটেনি। যাওয়ার পথে পাইলট বাবার মন্দিরটিও দেখে নিলাম। এর পাশ দিয়েই আমাদের গাড়ি ছুটে চলল। এখানে গঙ্গার নাম ভাগীরথী। গাড়ি ছুটে চলেছে, সুন্দর নীল সাদা জলরাশি দেখতে দেখতে এগিয়ে চলেছি। দূরে নীল পাহাড়, তুষার আবৃত। অবশেষে গঙ্গোত্রী ধাম মন্দিরের প্রবেশ পথে কিছুটা আগে পৌঁছে গেলাম। সামনেই দেখতে পাচ্ছি মন্দির। মন্দিরের পাশ দিয়েই আমরা ঢুকে পড়লাম গঙ্গোত্রী ধাম মন্দিরের প্রাঙ্গণে। শ্বেত পারাবতের ন্যায় সুন্দর এই মন্দির, গঠনেও স্বতন্ত্র। খুবই ভালো লাগছে। এখানেই গঙ্গা দেবী অবস্থান করছেন, পূজিত হন এখানেই। দূরে তুষার আবৃত পর্বত শৃঙ্গ। এখানে শিব মন্দির রয়েছে। শিব মন্দির দেখে স্নান ঘাটের দিকে চললাম। অত্যন্ত খরস্রোতা এখানকার নদী, এ জলে নামা যায় না, কিন্তু বাড়ি সংগ্রহ করেই, এই পুণ্য বাড়ি সংগ্রহ করে আমরা বাড়িতে নিয়ে যাব। দেখা শেষ হলো, ফিরে যাচ্ছি উত্তর কাশীতে। ফিরে যাচ্ছি উত্তর কাশীতে। পরের দিন আমরা উত্তর কাশী থেকে সোনপ্রয়াগের দিকে এগিয়ে চললাম। নদীর উপকূলে
যে ঘর বাড়িগুলো রয়েছে তা দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম। অরণ্য, নদী, পাহাড়ের বুকে স্তরে স্তরে সাজানো ঘরবাড়ি, ভারী ভালো লাগছে। উত্তরকাশী শহরের এই সৌন্দর্য ভোলার নয়, তা দেখতে দেখতেই যাচ্ছি, চোখ বন্ধ করতে পারছি না এই সৌন্দর্যময় প্রাকৃতিক পরিবেশ দেখে। ধাপ চাষের জমি পার হয়ে সোনপ্রয়াগের পথে বুধ কেদার দেখার জন্য গাড়ি ছুটে চলেছে। খুব ধীরে ধীরে গাড়িকে যেতে হচ্ছে। একটি সংকীর্ণ ব্রিজ পার হয়ে আমরা বুধ কেদার মন্দির যেখানে আছে সেখানে পৌঁছে গেলাম। এখানেও একটি খরস্রোতা নদী বয়ে যাচ্ছে। আমাদের গাড়ি থেমে রয়েছে এখানে। এই হলো বুধ কেদার মন্দির। আমরা ভিতরে প্রবেশ করব, তার আগে ছবি তুলছি। এবার ভিতরে প্রবেশ করলাম। এখানে পূজারী বুধ কেদার সম্পর্কে বক্তব্য রাখছেন। আমরা ভক্তরা মনোযোগ দিয়ে তা শুনছি। এখানে একটি শিবলিঙ্গ রয়েছে যা উত্তরাখণ্ডের সমস্ত শিব মন্দিরের শিবলিঙ্গের থেকেও বড়। এখানে শিবলিঙ্গটি সাকার এবং নিরাকার দুভাবেই দেখা যায়। একদিকে সাকার আর একদিকে নিরাকার। পূজারী ব্রাহ্মণ বুঝিয়ে চলেছেন এই বুধ কেদার মন্দির সম্পর্কে, তার সম্পর্কে। আমরা साकार निराकार दोनों गणेश जी हैं, 4 धाम के 4 चरण, भैरव बाबा, त्रिशूल बाबा के ऊपर देखो। বুধ কেদার মন্দিরের ভিতরের বিগ্রহ দর্শন শেষ হলে বাইরের সুন্দর এই উপত্যকাটি একটু চারপাশ দেখে নিচ্ছি। তারপর গাড়িতে চেপে এগিয়ে চললাম সোনপ্রয়াগের দিকে। বুধ কেদার দেখার পরে সময়টা অনেক অতিবাহিত হয়ে গেছে। সন্ধ্যার দিকে একটি ধাবাতে এসে কিছু খাওয়া দাওয়া সেরে নিলাম। তারপর গাড়িতে চেপে আবার রওনা হওয়া গেল। দূরে সোনপ্রয়াগ শহরের আলো জ্বলে উঠেছে। আমরাও সোনপ্রয়াগ GMVN বাংলোতে পৌঁছালাম। রাত্রি তখন 8টা। পরের দিন সোনপ্রয়াগ থেকে আমাদের যাত্রা শুরু হলো ভোর 4:30 নাগাদ। যাত্রা শুরু হলো দেবাদিদেব মহাদেবের কেদারধাম মন্দির দর্শনের জন্যে। অগণিত মানুষ এই অন্ধকারময় পথ পার হচ্ছে এবং ভোরবেলা তারা উঠেছে। অন্ধকারের মধ্যে দিয়েই তারা হেঁটে চলেছে। যদিও ইতস্তত আলো রয়েছে, একটু আলো ফুটছেই দূরে চোরাবাড়ি গ্লেশিয়ারকে দেখা গেল। এই চোরাবাড়ি গ্লেশিয়ারের পাদদেশেই রয়েছে কেদারধাম মন্দির। সেখানে পৌঁছাতে হবে। অনেকটাই পথ, প্রায় 22 কিলোমিটার পথ। যেতে যেতে সুন্দর ঝর্ণা দেখছি।
এই প্রাকৃতিক সৌন্দর্য শোভা দেখতে দেখতে আমরা 22 কিলোমিটার পথ পার হওয়ার জন্য এগিয়ে যাচ্ছি কেদারধামের দিকে। এখানে জঙ্গলচটির অনেক দোকান পসরি রয়েছে, সেখানে খাওয়া দাওয়া এবং বিশ্রাম নেওয়া যায় কিছুক্ষণের জন্যে। জঙ্গলচটিতে কিছুটা খাওয়া দাওয়া করার পরে আমরা এগিয়ে চললাম সেই অমোঘ আকর্ষণ কেদারধাম মন্দির দর্শনের উদ্দেশ্যে। সুন্দর প্রাকৃতিক শোভা চারিদিক ঘিরে রয়েছে, যেদিকেই চোখ ফেরাও না কেন সৌন্দর্যের হাতছানি। পথ হাঁটতে হাঁটতে ক্লান্তি এসে পড়ছে, মাঝে মধ্যে জিরিয়ে নিচ্ছি, আবার এগিয়ে চলেছি। 22 কিলোমিটার পথ অনেকটাই পার হয়ে এসেছি এ কথা বলা যায়, কিন্তু তবুও এখনো অনেকটা পথ বাকি। রৌদ্র ছায়ার খেলা, সুন্দর পথ, এই পথ দিয়ে চলেছে শত শত যাত্রী, ধর্মপিপাসু মানুষ, সৌন্দর্য পিপাসু মানুষ। আমিও তাদের মধ্যে একজন। পথে দেখা গেল আরও একটি সুন্দর ঝর্ণা। রাস্তার উপরে এসে তার জলরাশি উপচে পড়ছে। দূরে একটি চটি দেখতে পাচ্ছি। এখানে অনেকেই বিশ্রাম করছেন। তিনি যেভাবেই এখানে পৌঁছান না কেন, নারী পুরুষ, বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী সকলেই সেই অমোঘ আকর্ষণ কেদারধাম মন্দিরের পথে এগিয়ে চলেছেন। বহু কষ্ট স্বীকার করে, অনেক পরিশ্রম করে ধাপে ধাপে উঠে গেছে এই পথ। অবশেষে দেখা পেলাম মন্দাকিনী নদীর। এখানকার নদীর জল মাথায় দেহে ছুঁয়ে মনকে দেহকে পবিত্র করে কেদারধাম মন্দিরের পথে আমরা আবার এগিয়ে চললাম। এখান থেকে মন্দিরের দূরত্ব অনেকটাই, প্রায় 8.5 কিলোমিটার পথ যেতে হবে। এখান থেকে চলেছি সকলে মিলে, আমাদের নানা মনস্কামনা মনোবাসনা প্রার্থনা নিয়ে তা দেবাদিদেবের চরণে নিবেদন করব। মন্দাকিনী ক্ষীণকায়া, তার স্রোতধারা যেন শুকিয়ে গেছে। এইসব দেখতে দেখতেই চলেছি উপরের দিকে, ধাপে ধাপে আমরা উঠছি। যাচ্ছি আর ভাবছি এই সৌন্দর্য, এই অপার প্রাকৃতিক সৌন্দর্যের ডালি আর কোথাও দেখতে পাওয়া যাবে না। শুষ্ক মন্দাকিনী পড়ে রয়েছে। এসে পৌঁছে গেলাম আর একটি ক্যাম্পে। এগুলোকে বেস ক্যাম্প বলা হয়। কিছুক্ষণ বিশ্রাম বা থাকার জন্য এখানে আশ্রয় পাওয়া যায়। এগিয়ে যাচ্ছি, সন্ধ্যার অন্ধকার নেমে এসেছে। এখনো কেদারধাম 4 কিলোমিটার পথ
অতিক্রম করে পৌঁছতে হবে। আকাশে মেঘ করেছে, বৃষ্টি তুষারকণা পড়ছে, তার মাঝে সেগুলো মাথায় করেই রাত্রিবেলা কেদারধাম মন্দিরে পৌঁছালাম 6টা নাগাদ। রাত্রে মন্দির দেখে তাঁবুতে আশ্রয় নিয়েছিলাম। পরদিন চলে এলাম প্রভাতে কেদারধাম মন্দিরকে এবং তার পিছনে যে চোরাবাড়ি গ্লেসিয়ার আছে তা ভালো করে দেখার জন্য। কেদারধাম মন্দিরের সাথে মহাভারতের কাহিনীর একটি সুন্দর সম্পর্ক আছে। সেখানে বলা হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধের পর যে অগুন্তি মানুষ এবং প্রাণী নিহত হয়েছিল তার পাপ স্পর্শ করেছিল পঞ্চপাণ্ডবকেও। তা থেকে মুক্তি পাওয়ার জন্যে তারা এই স্থানে আসেন, দেবাদিদেব মহাদেবের আরাধনা করে সাপ মুক্তি লাভ করেন এবং তারপর তারা ফিরে যান মহাপ্রস্থানের পথে। ভারী সুন্দর আলো ফুটেছে, চোরাবাড়ি গ্লেসিয়ারে আলো পড়েছে, দেখছি তা খুব ভালো লাগছে। পিছন দিকে আমরা এগিয়ে চললাম মন্দিরের এবং গ্লেসিয়ারটা মনে হচ্ছে আর কিছুটা হাঁটলেই সেখানে পৌঁছে যাব। যাই হোক, এইখানে একটি গুরুত্বপূর্ণ শিলা রয়েছে, তা ভীমশিলা নামে পরিচিত। এই ভীমশিলাটি 2013 সালে যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল সেই বিপর্যয়ের ফলে এখানে নেমে আসে এবং কেদারনাথ ধাম মন্দিরকে তা রক্ষা করে। আমরা দেখতে পাচ্ছি কিভাবে এই শিলা কেদারধাম মন্দিরকে যেন আঁকড়ে ধরে আছে, রক্ষা করছে। এগুলো দেখার পরে আমরা চায়ের দোকানে এসে চা পান করলাম। চা পান করার পরে কেদারধামটা একটু ঘুরে বেরিয়ে নেব, দেখে নেব। এসে পৌঁছালাম হেলিপ্যাডের কাছে। জানলাম ফাটা, শিরসি আর গুপ্তকাশী থেকে হেলিকপ্টার সার্ভিস আছে। যাতায়াতের ভাড়া 5,500 থেকে 8,000 টাকা পর্যন্ত। এখানে হেলিকপ্টার উঠছে নামছে অনবরত, প্রায় 5 মিনিট 6 মিনিট অন্তরেই হেলি সার্ভিস রয়েছে, তা দেখতে পেলাম। এত কাছে থেকে তো এগুলো কখনো দেখা সম্ভব হয়নি, এখানে এসেই দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। দেখা শেষ হলে আমরা ফিরে যাব সোনপ্রয়াগে। চলেছিও আমরা সোনপ্রয়াগে। সোনপ্রয়াগ পৌঁছাতে আমাদের রাত হয়ে গেল। সেখানে রাত কাটিয়ে পরের দিন সোনপ্রয়াগ থেকে উখি মঠের দিকে যাবার জন্যে আমরা পদব্রজে এগিয়ে যাচ্ছি। কিছুটা বাসটা আমাদের দাঁড়িয়ে আছে অনেকটা দূরে, সেই বাসে চাপতে হবে। সেই বাসে চাপলাম 42 কিলোমিটার দূরে উখি মঠ। এসে পৌঁছালাম ওমকারেশ্বর মন্দিরের কাছে। দূর থেকে চোরাবাড়ি গ্লেসিয়ারকে দেখছি এখান থেকে, এই উখি মঠ থেকে, এবং তার দূরত্ব 64 কিলোমিটার। ভারী সুন্দর লাগছে এখান থেকে চোরাবাড়ি গ্লেসিয়ার দেখতে। এবার বাস থেমে গেল, আমরা হেঁটে উখি মঠ মন্দিরের দিকে যাচ্ছি। দূর থেকে উখি মঠ মন্দিরটিকে দেখতে পাচ্ছি। সামনে পৌঁছালাম, দেখলাম কাঠের একটি তোরণ, অপূর্ব কারুকার্য খচিত। এখানে কেদার ও মধ্য মহেশ্বর
পূজিত হন 6 মাস। এই হলো ওমকারেশ্বর মন্দির। তা দেখা হয়ে গেলে চোপতা ভ্যালির দিকে আমরা এগিয়ে চললাম। এগিয়ে যাচ্ছি আর স্বর্গীয় সৌন্দর্য উপভোগ করতে করতে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। অরণ্য শোভিত এই পথ বেয়ে গাড়ি চলেছে। যাচ্ছি যখন মনে হচ্ছে এ যেন স্বর্গশোভা। উত্তরাখণ্ডকে বলা হয় দেবভূমি। পৌঁছে গেলাম চোপতা ভ্যালি। চোপতা ভ্যালির নিসর্গ শোভা দেখলাম। এবার এগোচ্ছি রুদ্রনাথের দিকে। নীল আকাশ, ঘর বাড়ি, পাহাড়, সবকিছুর মধ্যে দিয়ে যেতে যেতে এসে পৌঁছে গেলাম রুদ্রনাথ ট্রেক রুটের কাছে। এখানে একটি ধাবাতে রুটি, ভাত, আলু চোখা, ডাল পাওয়া গেল। কম কিসে, এটাই তো স্বর্গীয় আহার। এবার চলেছি বদ্রী ক্ষেত্রের দিকে। চোপতা থেকে বদ্রী ক্ষেত্র 175 কিলোমিটার পথ। যেতে যেতে সন্ধ্যা নেমে এলো। আকাশে মেঘের লাল রং বুঝিয়ে দিচ্ছে সূর্য কিছুক্ষণ আগে অস্ত গেছে। অবশেষে আমরা রাত 8টা নাগাদ বদ্রী ক্ষেত্রে এসে পৌঁছালাম। এখানেই হোটেলে রাত্রিবাস করলাম। পরের দিন সকালে চলে এলাম বদ্রীনাথ মন্দির দর্শনের জন্যে। নর ও নারায়ণ পর্বত শ্রেণীর মাঝখানে নীলকণ্ঠ শিখরকেও দেখতে পাচ্ছি। এখান থেকে একটু হেঁটে গিয়ে চারপাশ দেখতে দেখতে আমরা যাচ্ছি বদ্রীনাথ ধাম মন্দির দেখার জন্য। এই স্থানটির নাম বিষ্ণুপ্রয়াগ। সরস্বতী ও অলকানন্দা নদী এখানে মিশেছে। দূরে দেখতে পাচ্ছি বদ্রীনাথ ধাম মন্দির। চক্রধারী বিষ্ণু এখানের আরাধ্য দেব। সুন্দর আলোকমালায় সজ্জিত রয়েছে এই মন্দির। পাহাড়ে এখনো অন্ধকারের ছায়া রয়েছে। মন্দির দেখছি আর খুব ভালো লাগছে। ভালো লাগার তো শেষ নেই, তার মাত্রারও শেষ নেই। দেখছি, ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আরো আধ ঘন্টা পরে বদ্রীনাথ মন্দিরের দৃশ্য। অগন্তি মানুষ দুপাশের পথ বেয়ে এখানে এসে পৌঁছাচ্ছেন। দেখতে পাচ্ছি ভিড়ে পরিপূর্ণ প্রবেশদ্বার। মন্দিরটির স্থাপত্য এবং কারুকার্য উত্তরাখণ্ডের সমস্ত মন্দিরের থেকেই পৃথক। বদ্রীনাথ মন্দির দর্শন শেষ করলাম।
পাহাড়গুলো, তার সুন্দর চূড়াগুলো আবার দেখছি। এখান থেকে আমরা এগিয়ে চললাম মানাক গ্রামের পথে। মানাক গ্রাম এখান থেকে 3 কিলোমিটার। গাড়ি থেমে গেল। মানাক গ্রামের আর এক নাম মণিভদ্রপুরী গ্রাম। এখানেই এর পাশ দিয়ে সরস্বতী নদী বইছে। গলিপথ বেয়ে চীন ভারত সীমান্তের এই ছোট্ট গ্রামে আমরা পৌঁছে গেলাম। চারিদিকে শুধু পাহাড়, পাহাড় আর পাহাড়। সরস্বতী নদী বয়ে যাচ্ছে কুলকুল শব্দে। এই পাহাড়ের গা বেয়ে নেমেছে সরস্বতী নদী, সরস্বতী ঝর্ণা, সরস্বতী গুহা। নিচের খাদ বেয়ে সরস্বতী নদী বয়ে চলেছে। গণেশ গুহা। প্রকৃতি তার সৌন্দর্যের ডালি এখানে উজাড় করে দিয়েছেন। দেখছি মন ভালো হয়ে যাচ্ছে, পবিত্র হয়ে যাচ্ছে। দেখতে দেখতে ব্যাস গুহার পথে এগিয়ে যাচ্ছি। এই হলো ব্যাস গুহার প্রবেশদ্বার এবং ব্যাস গুহার পাহাড়। এর মধ্যেই মহর্ষি ব্যাস অনেক ভক্তই এখানে হাজির হয়েছেন। আমি এবং আমরাও তার মধ্যে রয়েছি। ব্যাস গুহা দর্শন শেষ হলে মণিভদ্রপুরী আমরা ত্যাগ করলাম। যাবার পথে স্থানীয় কাঠ দেখলাম, চকচকে পালিশ করা, যেন গায়ের রং ঠোঁট ধরলে। গাড়িতে চেপে বসে রুদ্রপ্রয়াগের পথে এগিয়ে চললাম। 377 কিলোমিটার পথ রুদ্রপ্রয়াগ। এসে পৌঁছালাম পিণ্ডার নদীর পাশে। আর এক পাশ দিয়ে বয়ে যাচ্ছে অলকানন্দা নদী। এইখানেই একটি হোটেলে কিছু খাওয়া দাওয়া সেরে নিয়ে কর্ণপ্রয়াগ পার হচ্ছি। আমাদের যেতে হবে আরো কিছুটা দূরেই রুদ্রপ্রয়াগে। পিণ্ডার নদীর পাশ বেয়ে একটি নদীর উপরে ব্রিজ অতিক্রম করে অবশেষে রাত্রিবেলা এসে পৌঁছালাম রুদ্রপ্রয়াগ। পরের দিন সকালবেলা রুদ্রনাথের প্রাচীন মন্দির এবং মিলনস্থল দেখব বলে বেরিয়ে পড়লাম। এখানে এসে দেখছি অলকানন্দা নদী বয়ে যাচ্ছে কুলকুল শব্দে। নীল সাদা ফেনিল রাশি পাথরের উপর ধাক্কা খেয়ে সৌন্দর্য প্রকাশ করছে। সিঁড়ি বেয়ে উপরে পৌঁছে দেখছি ডান দিক দিয়ে অলকানন্দা, বাঁ দিক দিয়ে মন্দাকিনী নদী বইছে। দুটি স্রোত মিলিত হয়েছে এখানে সঙ্গমস্থল। এখানে মন্দিরে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। উল্টো দিকের সিঁড়ি বেয়ে উঠে এলাম আরও একটি
স্থানে অলকানন্দা আর মন্দাকিনীর এই সঙ্গম স্থলকে রুদ্রপ্রয়াগ বলা হয়। রুদ্রপ্রয়াগ দেখে হরিদ্বারের পথে গাড়ি ছুটে চলল। হরিদ্বারের পথে যেতে যেতে লক্ষ্য করছি নদীর ধারা যে স্থান দিয়ে বয়ে গেছে, পাহাড়ের গা কেটে রাস্তা চলে গেছে সেই স্থান দিয়ে। ভারী ভালো লাগছে, সুন্দর লাগছে। আমরা এসে ধারী দেবী মন্দিরের প্রবেশদ্বারে পৌঁছালাম। অলকানন্দার তীরে এই ধারী দেবীর মন্দির। এখানে দেবী কালিকা পূজিতা হন এবং তার ঊর্ধ্বাংশ পূজিত হয়। এরপর শ্রীনগর পার হয়ে এসে পৌঁছালাম আরও এক সঙ্গম স্থলে। অলকানন্দা আর ভাগীরথীর সঙ্গম স্থল। সঙ্গম না বলে একে মহাসঙ্গমও বলা চলে, কারণ এইখান থেকেই এই দুই ধারা মিলিত হয়ে সৃষ্টি করেছে গঙ্গা নদী, যা আমরা হরিদ্বারে দেখতে পাই। খুব ভালো লাগছে। দেখা শেষ হলো, ফিরে এলাম হরিদ্বারে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ এবং আমার নমস্কার।